ঐশীর একটা পিক রয়েছে। আমি তো সব পিক বাসে ডিলিট করছিলাম, হয়তো এটা ভুল করে রয়ে গেছে। আমি পিকটার দিকে তাকিয়ে হাঁটতে লাগলাম। পিকটা দেখে ঐশীর ওইসব ঘটনা মনে পড়ে গেল আর পিকটা ডিলিট করে দিলাম। আর বলতে লাগলাম, পাগলি রে, একদিন পাগলের মতো খুঁজবি, তখন বুঝতে পারবি কি ছিলাম তোর জীবনে। কিন্তু সেদিন আমার এই ভালোবাসাটা নাও থাকতে পারে। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার সময় ঐশীর কথা মনে হচ্ছে, কারণ ঐশী যে আমাকে খাইয়ে দিত। তবু কষ্ট করে খেয়ে শুয়ে পড়লাম। শরীর ক্লান্ত থাকায় চোখ বন্ধ করতেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর অফিসে যেতে লাগলাম। রাস্তায় তেমন গাড়ি নেই, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। কিছুক্ষণ হাঁটার পর দেখি একটা অটো আসছে। আমি অটোতে উঠে পড়লাম। তারপর অফিসে চলে আসলাম। অফিসে আসতেই সবাই আমাকে অভিনন্দন জানালো। আমি সবার সাথে কৌশল বিনিময় শেষে কেবিনে গেলাম। কেবিনে গিয়ে বসতেই রাজু আসলো আর বলল, স্যার আসবো? আসো। আর আমাকে ভাইয়া রাখবে। ভাই এই যে ফাইল, একটু দেখেন। আর শোনো, অফিস শেষ হলে দেখা করবে। আচ্ছা ভাই। এরপর রাজু চলে গেল। আমি ফাইল দেখতে লাগলাম আর তখনই একটা মেয়ে আসলো। স্যার আসতে পারি? আসুন। মেয়েটি এসে আমার কাছে ফাইল দিল। আমি মেয়েটির দিকে তাকালাম, দেখলাম মেয়েটা প্রেগনেন্ট আর বয়স প্রায় আমার সমান হবে। আরে আপনি এই অবস্থায় অফিসে কেন? ছুটি নিলেও পারতেন। সমস্যা নেই স্যার। আপনার নাম কি? জি যারা। ও আচ্ছা, আপনাকে ছুটি দিয়ে দিলাম। আজ আপনি বাসায় চলে যান। ধন্যবাদ স্যার। স্যার বলে ডাকবেন না, ভাই বললে খুশি হব। আচ্ছা ভাইয়া। আমি রাজুকে বলে দিচ্ছি, ও আপনাকে নামিয়ে দিয়ে আসবে। তার দরকার নেই। আরে কি বলেন, যেটা বলছি এটাই শেষ কথা। এরপর আমি ফোন দিয়ে রাজুকে বলে দিলাম। তারপর আমি আমার কাজ করতে লাগলাম। কাজ করতে করতে কখন যে দুপুর পার হয়ে বিকাল হয়ে গেল। তারপর আমি উঠে বের হলাম আর তখন রাজু বলল, ভাই অফিস তো শেষ, আপনি বলছিলেন দেখা করতে। একটা বাইক কিনবো, চলো ব্যাংকে যাই। এরপর রাজুকে নিয়ে ব্যাংকে গেলাম। আমার কিছু জমানো টাকা ছিল, আমি টাকাগুলো তুলে নতুন বাইক কিনলাম। বাইকটা বাংলাদেশে নতুন আসছে। এটা এত বছরের সঞ্চয় দিয়ে কিনলাম। অনেক দিনের শখ ছিল নিজের টাকায় বাইক কিনবো, তাই খুব খুশি হলাম। আমাকে খুশি দেখে রাজু বলল, সত্যি ভাই, নিজের টাকার বাইক কিনলে ফিলিংসটা অন্যরকম লাগে। এরপর রাজুকে বিদায় দিয়ে আমি রাতের খাবার বাহির থেকে খেয়ে বাসায় চলে আসলাম। এভাবে বেশ কিছুদিন চলে গেল। এখন আর ঐশীর কথা মনে হয় না, কারণ অফিসের সবার সাথে বন্ধু হিসেবে কথা বলি আর আড্ডা দেই। কিন্তু একদিন আমি অফিসের শেষ করে রাতে বাসার দিকে যাচ্ছি। নীরব রাস্তা, তেমন কোনো মানুষজন নেই। আমি হেডফোন কানে দিয়ে আনমনে বাইক চালাচ্ছি। হঠাৎ রাস্তার পাশ থেকে একটা মেয়ের চিৎকার আসছে। আমি বাইকটা ব্রেক করলাম আর সামনে গেলাম। আর গিয়ে দেখি অফিসের সেই মেয়ে যারা প্রসব বেদনায় চিৎকার করছে। তাই আমি তখন বললাম, আপনি এখানে? আপনার হাজবেন্ড কই? ভাই আমাকে হাসপাতালে নিয়ে যাবেন? আমি পারছি না। আমি রাস্তায় গাড়ি পাচ্ছি না, কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না। কিন্তু বেশি দেরি হলে অনেক ক্ষতি হয়ে যাবে, তাই আমার বাইকটা কাছে আনলাম। তারপর যারাকে আমার বাইকের সামনে উঠালাম আর ঝাপটে ধরে বাইক চালাতে লাগলাম। আর হাসপাতালে এসে আমি কোলে তুলে নিয়ে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে চিৎকার দিয়ে ডাক্তারকে ডাকতে লাগলাম। একটু পর ডাক্তার বেরিয়ে আসলো আর আমার কোলে জারার এই অবস্থা দেখে নার্সকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে বলল। তারপর নার্স ট্রলি করে ওটিতে নিয়ে গেল। আমি বাহিরে বসে অপেক্ষা করছি আর তখন নার্স এসে বলল, আপনি হাসপাতালের ফর্মালিটিগুলো কমপ্লিট করে আসুন। এরপর আমি হাসপাতালের সমস্ত কিছু কমপ্লিট করলাম। তারপর এসে অপেক্ষা করতে লাগলাম। আর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসলো আর আমি কাছে গেলাম। আপনি একটু আমার সাথে আসুন। এরপর ডাক্তার আমাকে ওটির ভিতরে নিয়ে গেল আর তখন যারা মেয়েটি আমাকে দেখে অক্সিজেন মাস্ক খুলে আমাকে বলতে লাগলো, ভাই আমার সময় শেষ হয়ে গেছে, আমি মনে হয় বাঁচবো না। আপনি আমার মেয়েটাকে দেখবেন। আপনার হাজবেন্ড? সে অন্য একজনকে নিয়ে বিদেশে চলে গেছে, আমায় কথা দিন। এই বলে আমার কোলে ছোট মেয়েটিকে দিল আর আমি কোলে নিলাম। কথা দিলাম আমি মেয়েটিকে আমার পরিচয় মানুষ করব। এই কথা বলতেই মেয়েটি মারা গেল। আমি কান্না করে দিলাম। মেয়েটা আমাকে প্রথমবার দেখে এতটা বিশ্বাস করেছিল। তারপর ডাক্তার এসে আমাকে সান্ত্বনা দিতে লাগলো আর বলতে লাগলো, সত্যি ভাই, আপনি মহান না হলে একজনের বাচ্চা আপনি পরিচয় দিয়ে মানুষ করবেন। আজকে থেকে এই মেয়েটি আমার সন্তান। ডাক্তার আমাকে কান্না করতে করতে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ভাই আপনি মানুষ না, আপনি ফেরেশতা। আমিও ডাক্তারকে জড়িয়ে ধরলাম।
তারপর সমস্ত কাজ শেষ করে আমি বাচ্চা মেয়েকে নিয়ে রাত 3টার দিকে বাসায় আসলাম। হাসপাতাল থেকে সবকিছু নিয়ে আসছি, বাবুর ফিডার, দুধ সবকিছু। আমি বাসায় এসে বাচ্চাকে শুইয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম, আর ওয়াশরুম থেকে শুনতে পেলাম কান্না করছে। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে আসলাম আর বাবুর খাবার রেডি করে খাওয়াতে লাগলাম। আমি যদিও আগে কখনো বাচ্চাকে খাওয়াইনি, কিন্তু ওই যে মানুষ বলে না, পরিস্থিতি সব শিখিয়ে দিয়ে যায়। আমি বাচ্চার পাশে শুয়ে খাওয়াতে লাগলাম, ফিডার দিয়ে। মনে মনে ভাবতে লাগলাম কি নাম রাখা যায়, আর তখনই মাথায় আসলো একটা নাম। রেখে দিলাম তানিশা। 3 বছর পর সকালবেলা ঘুম ভাঙলো তানিশার ডাকে। বাবাই, ও বাবাই, ওঠো না। আম্মু, কি হয়েছে? খুব খিদে পেয়েছে। আমি তাড়াতাড়ি করে উঠে রান্নাঘরে গেলাম আর রান্না করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে রুটি আর ডিম ভাজি করে টেবিলে আনলাম আর বললাম, আম্মু কই তুমি? বাবাই। তানিশা আসলো আর চেয়ারে বসে পড়লো। আমি চেয়ারে বসে মেয়েকে খাইয়ে দিতে লাগলাম। মেয়ে আমাকে বলল, বাবাই, তুমি খাবা না? না মা, আমি এখনো ফ্রেশ হইনি যে। তাহলে ফ্রেশ হয়ে এসো, তারপর দুজনে একসাথে খাবো। না আম্মু, তুমি খাও। যাও বলছি বাবাই। আমি মেয়ের রাগ দেখে ফ্রেশ হয়ে আসলাম। তারপর দুজনে একসাথে গল্প করতে করতে খাবার খেয়ে নিলাম। তখন তানিশা বলল, বাবাই, আমি ডাক্তার আঙ্কেলের কাছে যাব। আচ্ছা চলো তাহলে। এরপর আমি রেডি হয়ে নিলাম, মেয়েকে রেডি করিয়ে বাইক নিয়ে বের হলাম। তারপর হাসপাতালের দিকে যেতে লাগলাম। রাস্তায় বাবা মেয়ে কথা বলতে বলতে আসলাম। আমি এসে বাইক রেখে ভিতরে গেলাম। আমার আগে তানিশা দৌড়ে চলে গেল। তানিশা যেতেই রাকিব বলল, আরে তানিশা আম্মু যে। এই বলে রাকিব তানিশাকে চেয়ার থেকে উঠে এসে কোলে তুলে নিল। আর তখন পাশে বসে থাকা নতুন মেয়ে ডাক্তার বলল, স্যার, এটা কি আপনার মেয়ে? না, শাহরিয়ার সাহেবের। কথাটা শুনে পাশে থাকা মেয়েটা অবাক হয়ে গেল আর নিশ্চুপ হয়ে গেল। এদিকে আমি রাকিবের কেবিনে গেলাম। কেবিনে গিয়ে দেখি রাকিবের কোলে তানিশা বসে আছে। রাকিব, আমি লাঞ্চে এসে নিয়ে যাব। আমার কণ্ঠ শুনে পাশে থাকা মেয়েটি আমার দিকে তাকালো। আমি তাকাতেই আমি অবাক, কারণ এটা আর কেউ না, হ্যাঁ এটাই ঐশী। ঐশী আমাকে দেখেই পায়ে ধরে ফেললো আর বলতে লাগলো, আমি তোমার পায়ে ধরি, আমাকে মাফ করে দাও। আরে কে আপনি? আমার পা ছাড়ুন। কিন্তু ঐশী পা ছাড়ছে না। আমি জোর করে ছাড়িয়ে চলে আসলাম আমার বাইকে। ঐশী এসেছিল, কিন্তু আমি জোরে বাইক স্টার্ট দিয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে কাজে মন বসছে না, কিভাবে বসবে? পুরনো ভালোবাসার মানুষকে দেখে ওদিকে ঐশী রাকিবের কাছে গেল আর বলতে লাগলো, ভাইয়া প্লিজ বলুন, এই হলো আমার হারিয়ে যাওয়া শাহরিয়ার। কি বলো? সে আমাকে রেখে বিয়ে করেছে, তবু আমাকে ক্ষমা করলো না। শাহরিয়ার বিয়ে করেননি? তাহলে মেয়ে? দাঁড়াও বলছি, আগে তানিশাকে ওদিকে পাঠাও। এরপর রাকিব তানিশাকে অন্য একটা নার্সের সাথে খেলতে পাঠালো। হাসপাতালের সবাই তানিশাকে চিনে আদর করে। বাসার পাশে হাসপাতাল হওয়ার কারণে কোনো সমস্যা হয় না। এরপর রাকিব ঐশীকে সবকিছু বলতে লাগলো। সব শুনে ঐশী চুপ করে রইল। ঐশী কোনো কথা বলছে না। তখন আবার রাকিব বলল, ওনার মতো লোক বন্ধু হিসাবে পেয়েছি, এটাই অনেক। ওর বাসার ঠিকানা দেন। এরপর রাকিব আমার বাসার ঠিকানা দিয়ে দিল। এদিকে আমি চেয়ারে হেলান দিয়ে ঐশীর কথা ভাবছি। আমি কি আজও ঐশীকে খুব ভালোবাসি? নিজেকে নিজে প্রশ্ন করলাম। তখনই দরজার কাছ থেকে কেউ বলে উঠল, আসতে পারি স্যার? আমি না দেখে বললাম, আসুন। আমি তাকিয়ে তো অবাক, কারণ এটার কেউ না, এটা রাফা। দোস্ত, তুই কেমনে সম্ভব? তোর জন্য আমাকে রাঙামাটি আসতে হলো। তারপর বল, কেমন আছিস? ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। এবার বল কি খাবি? এখন তোর মাথা, বাকিটা পরে দেখা যাবে। গুড। কতদিন আড্ডা হয় না। ঐশীর সাথে দেখা হয়েছে। আমি প্রশ্নটা শুনে চুপ করে রইলাম। আমাকে চুপ থাকতে দেখে আবার বলল, তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। বল। তুই ঐশীকে মেনে নে। কি? এটা তুই কি বলছিস? আমি বলছি, কারণটা জানলে তুই কান্না করবি। বল তাহলে শুনি। তুই চলে আসার পর ঐশীর মানসিক অবস্থা খুব খারাপ হয়। দিনের পর দিন না খেয়ে দিন কাটাতো। কি বলিস? তারপর আমি একদিন বাসায় গিয়ে দেখি ফ্লোরে পড়ে আছে। তারপর আমি নিয়ে হাসপাতালে যাই। হাসপাতালে ডাক্তার বলে মানসিক অবস্থা খুব খারাপ, সুস্থ হতে 6 মাস লাগবে। 6 মাস ধরে চিকিৎসা চলছিল, কিন্তু সবসময় শুধু তোর। আমি তাকে আমার সাথে রাখি। আমি তো একটা মেয়ে, আমি বুঝতে পারি সত্যি এখনো মেয়েটা তোকে অনেক ভালোবাসে। আমি নিজে চোখে দেখছি তোর জন্য প্রতিটা রাত কান্না করতো। প্লিজ মেয়েটাকে আর কষ্ট দিস না। এখন আমার খুব খিদে পেয়েছে, খাবো। ওয়েট, আমি রাজুকে ফোন করে বলে দিলাম খাবার আনার জন্য। একটু পর রাজু খাবার নিয়ে আসলো আর খাবার দিয়ে চলে গেল। আমি আর রাফা মিলে খাবার খেয়ে নিলাম। তারপর বললাম, চল বাসায় যাই। পাগল নাকি? একটু পর আমার ফ্লাইট। মানে কি বলিস? তোর ভাতিজা হয়েছে, তাই তার জন্য যেতে হবে আজকেই। তাই নাকি? দোস্ত, আমি চাই রে, আর ভাবিকে নিয়ে আসিস। তোর মেয়েকে দেখতে পারলাম না।
তুই সব জানিস? তোর মতো বন্ধু সবার কপালে থাকে না। তুই সত্যিই ভালো মানুষ। দোস্ত, আমি চাচ্ছি আমার শহরে যাব। মা বাবা কেমন আছে? গুড। এরপর রাফার সাথে আরো অনেক বিষয় নিয়ে কথা বললাম। তারপর রাফাকে এগিয়ে দিয়ে আসলাম। এভাবে দুপুর হয়ে গেল। আমি দুপুরে বের হলাম আর সোজা চলে আসলাম হাসপাতালে, কারণ মেয়েকে নিয়ে যেতে হবে। তাই আমি এসে রাকিব